রাজনীতির সাথে জড়িয়ে গেলাম। তো ওটা যে এত বড় একটা অপরাধ হবে যেটার কারণে 7 মাস আয়না ঘরে ঘুম থাকতে হবে, ওটা কোনো সময় চিন্তা করিনি। আমারও কিন্তু আরমান যেভাবে করে বলল যে ও প্রতিবাদ করেছিল তাকে যখন নিতে আসে, আমি কিন্তু প্রতিবাদ করিনি। দ্য ইনফেমাস 3, এখান থেকে আর কোথায় বা নিবে। আমি গাড়ি থেকে নেমে পড়লাম যখন গাড়ি ঘেরাও করে ফেললো। ওখান থেকে নিয়ে গেল ডিবি অফিসে। সারাদিন ডিবি অফিসে ছিলাম, টিভির দিকে তাকিয়েছিলাম, কারণ আশা করছিলাম যে কোনো না কোনো খবর আসবে যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে ডিবি অফিসার একজন হাই পোস্টের মিডিয়া উইং এর ইনচার্জ ছিল, ওনাকে প্রশ্ন করা হলো যে আমাকে কি আটক করা হয়েছে কিনা। উনি ওখানে অস্বীকার করলেন, বললেন যে না, ওনাকে তো আমরা আটক করিনি। আমার সামনে যে অফিসার বসা ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আপনার অফিসে বসা, আপনার সিনিয়র কিভাবে করে এটা অস্বীকার করে। না স্যার, কোনো না কোনো ধরনের মামলা দিবে, আমাকে দিন এক হয়তো থাকতে হবে ডিবি কার্যালয়। উঠানো হলো রাত 11:30 12টার দিকে। তখন ভয় পেয়েছি। গাড়িতে উঠানোর সাথে সাথে ওই হ্যান্ডকাফ পরানো, ব্লাইন্ড ফোল্ড করা, তখন বুঝলাম যে এখন অবস্থা ভালো না। আমি ধারণা ছিল যে হয়তো আমাকে এখন ক্রস ফায়ারে মেরে ফেলবে, পেতাম না। 1-2 মিনিটের হয়তো কষ্ট হতো, তারপর তো আল্লাহর কাছে চলে গেছি। কোনো চেষ্টা চেয়েছি যারা যারা আমাদেরকে খানা দিত তাদেরকে বলতাম যে তুমি যদি একটু খালি জাস্ট জানিয়ে দিতা যে আমি এখনো জীবিত আছি, এতটুকুই আমার জন্য এনাফ, এর থেকে বেশি কিছু করতে হবে না। অনেক ধরনের এভাবে বার্গেনিং অনেক করেছি অনেক মানুষের সাথে। অনেকজন আমাদের সাথে হাসি ঠাট্টাও করেছে যে হ্যাঁ হ্যাঁ জানাবো, সব ধরনের খবরই পৌঁছাচ্ছি আমরা এখানে। এক পর্যায়ে এই জিনিসটা কারোর সাথে আমি শেয়ার করিনি, এক পর্যায়ে একজন আমাকে এসে বললো যে যদি 2 কোটি টাকা আপনার পরিবার আমাদেরকে দেয় তাহলে হয়তো আমি করানোর ব্যবস্থা করে দিতে পারি। আপনি বুঝতে পারছেন যে খালি যোগাযোগ করানোর জন্য 2 কোটি টাকা চাচ্ছে। বুঝলাম যে এটাও ওদের ওদের জন্য খেলা, এটা আসলে কোনো অফার ওরকম ছিল না। জানি না দিতে আসতো, তারা মাস্ক পরে আসতো। আপনারা এখন অভ্যস্ত হয়ে গেছেন এই কোভিড এর পরে মানুষজন মাস্ক পরে, তখন কিন্তু ওই ধরনের সিচুয়েশন ছিল না। আমাকে যারা খানা দিতে আসতো প্রতিদিন মাস্ক পরে আসতো। যদি সিনিয়র অফিসার কেউ কোয়েশ্চেনিং এর জন্য আসতো, তখন আমার চোখটা হতো হ্যান্ডকাফ পরিয়ে, চোখ বেঁধে, তারপরে তারা আমার সাথে কথা বলতো। তো ওইরকম কারোর সাথে কারো চেহারা দেখার সুযোগই হয়নি আমার। এটা আপনাদের জানা দরকার আছে যে এই পুরা অর্গানাইজেশন যারা আয়নাঘর পরিচালনা করছিল, ওরা খুব সফিস্টিকেটেড, ওরা খুব সুন্দরভাবে, ওরা খুব ভালো মতো জানে ওদের আইডেন্টিটি কেমনে করে হাইড করতে হয়। তো এই জিনিসটা এই খালি আমাদের সাথে না, এই জিনিসটা অনেকদিন ধরেই হয়ে আসছে, যেটা আমরা এখন বুঝতে পারছি। আর এই জিনিসটা, এই পুরো সিস্টেমটাকে পারফেক্ট করা হয়েছে। 9 মাস 1 বছর ওটা কথা না। কথাটা হচ্ছে গিয়ে যে এই প্রশ্নগুলি কারা তুলছে। আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, আওয়ামী লীগকে আমি এখন আন্ডারগ্রাউন্ড পার্টি হিসাবে দেখি। তারা মাঠে নেই, তারা এখন গোপনে কাজ করে। তো তাদের জন্যই ওরা অ্যাক্টিভিস্ট হিসাবে প্রমাণ দেওয়ার জন্য তারা এই প্রশ্নগুলো তুলছে যে এটা কি আসলে আয়না ঘর নাকি না। গতকালকে আমি বুঝতে চাই যেটা এটাই কি আয়না ঘর নাকি না, আর এখানে কি আমি আসলে ছিলাম নাকি না। আমি কিন্তু আমার নাম, আমার যেই তারিখে আমাকে গুম করা হয়েছে এবং দিন, আমি কিন্তু একটা দেয়ালে লিখে এসেছি, আর ওটা আমি পেয়েছি, ওটা আমি প্রমাণ করতে পেরেছি, সক্ষম হয়েছি। এই আমাদের জন্য এইসব বারবার করে শোনা যে এখানে আসলে আয়নাঘর নাকি না, এই স্টিলের চেয়ার এটা কি আসলে ইলেকট্রিক চেয়ার এটা কিনা, যেগুলো শুনেও এখন আমাদের কিছু যায় আসে না। প্রমাণ কোর্টে হবে, যখন বিচার হবে তখন আমরা সাক্ষী দিতে যাব। আশা করি ওভাবে করেই আমার দেশের মানুষকে আমরা বোঝাতে পারবো যে যেগুলো ঘটেছে ওগুলো আসলেই ঘটেছে। উনি আমার থেকে ভালো বলতে পারবে, তবে সবাইকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারবেন এটা কিন্তু আমি জানি যে এটা সম্ভব না। তবে মেইন জিনিস হচ্ছে যে এখানে কমান্ড রেসপন্সিবিলিটি যার কাছে আছে, এটা একদম উপর থেকে। এটা শেখ হাসিনার দায়িত্ব ছিল, এটা শেখ হাসিনার আদেশে এগুলো হয়েছে। আমি এখন অন্য মানুষের বিচার খুঁজছি না, শেখ হাসিনার বিচার করতে হবে, কারণ শি ইজ দ্য ওয়ান যে এই অর্ডার দিয়েছিল আমাদেরকে গুম করার। এটা আমি স্বীকার করি, কিন্তু এখানে আমি খালি এই দুনিয়ার বিচারের ব্যাপারে আমি বলবো না, এখানে একটা আল্লাহরও বিচার আছে। আমরা যদি একদম সবচেয়ে খারাপটাই চিন্তা করে দেখি তাহলে